experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। পরনে তার টুকটুকে লাল একটি শাড়ি। এই শাড়িটা চেনে প্রচ্ছদ, খুব পরিচিত, যে নিজ হাতেই তো পছন্দ করেছিল উষ্ণের বইয়ের জন্য। ভাবনার বাইরের সৌন্দর্যগুলো বুঝি এমনই হৃদয় হরণ করে যেমনটি প্রচ্ছদের করছে। হুট করেই মাথায় এলো অভ্রার হঠাৎ এত সৌন্দর্যের কারণ। তা তো আর কিছুই নয়, উষ্ণের উষ্মিঠা ছোঁয়াগুলো। আচ্ছা, গতকাল রাতে উষ্ণ বুঝি অভ্রার শিহরিত ভাবগুলি সাক্ষী হয়েছে? উষ্ণের ক্ষণে ক্ষণে স্পর্শগুলোতে কি অভ্রার লজ্জায় কেঁপে কেঁপে উঠেছে? উষ্ণের দেওয়া ভালোবাসার স্পর্শগুলো অভ্রার রন্ধ্রে রন্ধ্রে। আর ভাবতে পারল না প্রচ্ছদ, চোখ খিচে বন্ধ করে ফেলল। যেন চোখ খুললেই উষ্ণ আর অভ্রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো কল্পনারূপে ভেসে উঠবে চোখের পাতায়। বুকের ভেতর যেন কেউ বড় আকারের পাথর ছুঁড়ে মারল তার। এত ব্যথা, এতটাই ব্যথা। অভ্রা রজনীর সাথে রান্নাঘরের দিকে যেতেই প্রচ্ছদ ছুটে এলো প্রীতির কাছে, হেসে বলল, এমন কেন করছিস তুই দিদি? প্রীতি তাকালো এলোমেলো প্রচ্ছদের দিকে। বিচক্ষণ মন বুঝতে পারলো প্রচ্ছদ কিছু একটা বলবে। চোখ বুলিয়ে দেখলো ড্রয়িং রুমে অনেক আত্মীয়রাই আছে। এদের মধ্যে কেউ যদি প্রচ্ছদের এই অবস্থা একটু টের পেয়ে যায়, তাহলে আর কার কি হবে জানা নেই। তবে অভ্রার খুব সম্মানহানি হবে। তাই তো প্রীতি দ্রুত প্রচ্ছদের হাত চেপে ধরে সবার থেকে আড়ালে নিয়ে গেল একটু। কি হয়েছে? এই প্রশ্নটা বেশ বিরক্তিকর ঠেকল প্রচ্ছদের নিকট। রাগে চাপা কণ্ঠে বলল, জানি না আমার কি হয়েছে, জানি না আমি। কিন্তু তুই তো সবটা জানিস দিদি, তো কেন আমার সাথে এমন করছিস তুই? কি করেছি সেটা বলবি তো? আজকে অবরাকে ওই শাড়িটা কেন পরতে দিয়েছিস? কেন আজও কি আমার পছন্দের শাড়িটা পরিয়েছিস? তুই কি আমি একটু বুঝতে পারছিস না? একবার ভাবতে পারছিস আমার ভেতরে কি চলছে? আমি কি করে নিজেকে সবার সামনে সামলে রেখেছি? আমি পারছি না দিদি, এত সব কিছু আমি সত্যিই সইতে পারছি না। একা হলে ইচ্ছে করে নিজেকে নিজে শেষ করে দিই, কিন্তু তাও পারি না। আমি মরে গেলে আমার অভ্রাকে তো আর দেখতে পারবো না। প্রীতি বাধা দিল প্রচ্ছদকে, বলল, এসব কি বলছিস তুই ভাই? প্রচ্ছদ দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি লিটারালি পাগল হয়ে যাচ্ছি। কি করব, কি করছি কিছু মাথায় আসছে না। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। সারাদিন একটা ইচ্ছে, অভ্রাকে দেখবো, অভ্রাকেই দেখবো শুধু। এছাড়া আর কিছু ভালো লাগছে না আমার। প্রীতি স্থির হয়ে বলল, কেন এমন করছিস তুই এখন? ওর তো এখন বিয়ে হয়ে গেছে, ওর সম্পর্কে এ তো ছোট ভাইয়ের বউ, আর তুই কি না? আমি মানিনি এসব সম্পর্কের চাল। কি হয়েছে, আমার ছোট ভাইয়ের বউ হলে কি হবে? আমি তো ছোট ভাইয়ের বউকে ভালোবাসিনি, আমি শুধু অভ্রাকে ভালোবেসেছি। আর এটা আমি আর ভুলতে পারবো না। ছোট ভাইয়ের বউ হলেও আমি ওকেই ভালোবাসবো। প্রচ্ছদের কণ্ঠ নেতিয়ে গেছে, করুণ দৃষ্টি, আউলিয়ার মতো অবস্থা তার। যে কেউ এখন তাকে দেবদাসের ট্যাগ লাগিয়ে দিতে পারবে না এই দ্বিধায়। প্রীতি শুধু চুপ করে দেখল প্রচ্ছদকে। তাকে চুপ থাকতে দেখে প্রচ্ছদ আবারও বলল, আজ ওকে এই শাড়িটা না পরতে দিলেই পারতি, অন্তত আজকের জন্য। প্রচ্ছদ যখনই পেছনে ঘুরতে নিল তখন প্রীতি আস্তে করে পেছন থেকে বলে উঠল, ওদের মধ্যে কাল কিছুই হয়নি। থেমে গেল প্রচ্ছদ কথাটা শুনে। ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে বলল, মানে? সকালে অভ্রাকে দেখেছি আমি, রাতে যেমন সাজিয়েছিল ঠিক তেমনই রয়েছে সাজ, কিচ্ছু পরিবর্তন হয়নি। প্রচ্ছদ ভাবল কিছু একটা, জিজ্ঞেস করলো, উষ্ণ, সত্যি কিছু? পরক্ষণেই চকিত হয়ে বলল, ও কি অভ্রাকে ইগনোর করছে? প্রীতু একটু চিন্তিত হয়ে বলল, বুঝতে পারছিস না? উষ্ণ তো এমন ছেলে না। প্রচ্ছদ হঠাৎই ক্ষিপ্ত হয়ে বলল, এমনটা হলে আমি কিন্তু উষ্ণকে ছেড়ে দেবো না। ওর কোনো অধিকার নেই আমার অভ্রাকে কষ্ট দেওয়ার। আমার অভ্রাকে ও যদি ঠকায় তাহলে মেয়েটা এবার পুরোপুরি ভেঙে যাবে। প্রীতি প্রচ্ছদকে শান্ত করার জন্য বলল, এখন এসব থাক, অন্য কোনো কারণও হতে পারে, একটু সময় দে ওদের। কিছু বলিস না এখন কাউকে, শান্ত হ তুই। প্রচ্ছদ কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে আপন মনে চলে গেল সেখান থেকে। সে যেতেই দরজার আড়াল থেকে ক্রুরো হাসল পৃথুলা। দুপুরের খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে রুমের দিকে যাবে তখনই অভ্রার সামনে এসে দাঁড়ালো পৃথুলা। অভ্রা তাকে উপেক্ষা করে যেতে নিলেই পৃথুলা বলে উঠল, শুনলাম তোমার বোন নাকি কাল রাতে তোমায় কাছেই রাখেনি। ইস! থেমে গেল অভ্রা। পেছনে ঘুরে এসে সরাসরি দাঁড়ালো পৃথুলার।
বোঝার চেষ্টা করলো মেয়েটা তাকে ঠিক কোন সুরে কথাটা বলতে চাইছে। পৃথুলা হেসে আবারও বলে উঠল, কি কথা কি সত্যি? আহারে বেচারি, কষ্ট হচ্ছে না তোমার? অভ্রা আলতো হাসলো, এরপর বলল, কিছু হয়নি। সেটা তুমি কি করে জানলে বলো তো? ক্যামেরা লাগিয়েছিলে বুঝি? দেবরের ফুলসজ্জার মজা নেওয়ার মতো বৌদি যে তুমি, জানতাম না তো আগে। পৃথুলা বাঁকা হেসে বলল, সে যেভাবেই হোক জেনেছি। তোমার জন্য খুব খারাপ লাগছে গো অভ্রা। ইস, ফুলসজ্জা তো হলোই না, তারপর আবার সকাল সকাল উষ্ণ দাদা কোথায় যেন চলে গেল, এখনো এলোই না। নতুন বউ কোথায় লেগে লেগে থাকবে তা না। জানো, বিয়ের প্রথম কদিন তো আমার বর আমার পিছুই ছাড়তে চাইতো না। প্রচ্ছদ যেন এই সময় এসে উপস্থিত হলো সেখানে। পৃথুলার কথা শুনে এগিয়ে গিয়ে হালকা ধমকের সুরে বলল, এসব কি পিতু? ওকে তুমি এসব কেন বলছো? চলো এখান থেকে। পৃথুলার সাথে সাথে প্রচ্ছদকে বলল। তুমি চুপ থাকো তো। প্রচ্ছদ আবারও পৃথুলাকে যেতে বলল, কিন্তু পৃথুলা নারাজ। তখন অভ্রা হাত উঠিয়ে বলল, ওকে বলতে দিন দা ভাই, মনে হচ্ছে দেবর ভাবে সম্পর্কটা তাজা করতে চাইছে। তো কি বলছিলে যেন তুমি? পৃথুলাও আগের মতোই টেনে টেনে বলল, বলছিলাম আর কি, বোঝো এবার, মেয়েদের সৌন্দর্য সত্যি অনেক কিছু। ওসব ভালোবাসার কথা তো রাস্তার ধারে পাওয়াই যায়, উষ্ণও তাই। ভাবো তো, তুমি যদি সুন্দর হতে তাহলে উষ্ণ কি তোমাকে কাছে ডাকতো না ফুলসজ্জার রাতে? আর না এভাবে সকাল সকাল চলে যেত তোমায় ছেড়ে। অভ্রা দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে হালকা হাসলো, আর চোখে একবার প্রচ্ছদের দিকে তাকে আবারও পৃথুলাতে দৃষ্টি দিয়ে বলল, তুমি হয়তো জানো না, উষ্ণায়নের অফিস থেকে কল এসেছিল জরুরি কাজে, তাই গিয়েছে ও। আর যাওয়ার আগে আমাকে গুড বাই কিসিও দিয়ে গেছে। আর রইল কি সৌন্দর্য ফুলসজ্জা। তো কাল রাতের কথা বলতে গেলে আমরা রাতে বারান্দায় দুজনে মিলে গল্প করেছি সারা রাত। উষ্ণায়ন তো আমার দিক থেকে চোখই সরায়নি কাল, নিষ্পলক তাকিয়েছিল শুধু। আমরা একে অপরের জন্য গান গেয়েছি, মুহূর্তটাকে অনুভব করেছি, সময় দিয়েছি একে অপরকে। মানসিক শান্তি যাকে বলে। অন্য সব ধীরে ধীরে হবেই। অবশ্যই এসব কথা তোমায় বলে লাভ নেই। বিয়ের পর ফুলসজ্জার রাতের দারুণ ফিলটা আদেও তুমি নিতে পেরেছো কিনা সন্দেহ। যতটুকু জানি তোমাদের তো বিয়ের 2 বছর আগেই শারীরিক সম্পর্ক অনেক উন্নতি হয়ে গেছে, কি তাই না? অভ্রার হাসি মুখে বোমা ফাটানোর মতো কথাটা শুনে প্রচ্ছদ চমকে তাকালো তার দিকে। অভ্রা এবার তার দিকে তাকিয়ে আবারও পৃথুলাকে বলল, তুমি যা ভাবছো তা একদম না গো। আমার বর আর আমার সম্পর্কের যথেষ্ট উন্নতি হচ্ছে। আর সেসব আমি ঢোল পিটিয়ে সবাইকে জানাতে ইচ্ছুক নই। তুমি বরং এক কাজ করো, এভাবে নিজের দেবর আর জায়ের পার্সোনাল সম্পর্ক নিয়ে ঘাটাঘাটি না করে নিজেকে ছ্যাঁচড়া পরিচয় দেওয়াটা বন্ধ করো। লোকে শুনলে তো মুখের উপর থুতু মারবে যে। মাথায় রেখো কথাটা, দেখবে জীবনে উন্নতি হবে কিছুটা তোমার। আর একটি বাক্য ব্যয় না করে হাসতে হাসতেই রুমের ভেতর চলে গেল অভ্রা। এদিকে রাগে ফলতে ফলতে পৃথুলা বলে উঠল, এত সাহস ওর, আমাকে সরাসরি ছ্যাঁচড়া বলে গেল। তার কথা শুনে প্রচ্ছদ স্থান ত্যাগ করতে করতে বিরক্ত হয়ে বলল, তুমি শুধু ছ্যাঁচড়া নাও, বরং সর্বোচ্চ মাত্রার ছ্যাঁচড়া। এই তোর প্রাণের থেকে অধম তুমি, বুদ্ধিহীন জ্ঞানহীন প্রাণী। বারান্দার ইজি চেয়ারটায় শরীর ইলি দিয়ে চোখ বন্ধ করে আছে অভ্রা। কোলের ওপর পড়ে আছে লাউডে দেওয়া ফোনটি। ওপাশ থেকে গ্রুপ কলে অনবরত কথা বলে যাচ্ছে একের পর এক বন্ধুরা। তমা, গৌরব, তুহিন, টুটুল সবাই আছে। একটু আগেই অভ্রার থেকে উৎসাহ নিয়ে জানতে চাইলো তার বিবাহিত জীবনের কথা। বন্ধুমহলটার কাছে অভ্রা তেমন কিছুই লুকাতে পারে না বলতে গেলে, তাই তো বিড়বিড় করে বলল তার সংসার জীবনের কাহিনী। তার কথা শুনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তমা বলে উঠল, বিয়ের প্রায় 15 দিন হতে চললো, আর তোর বর তোর সাথে ঠিক করে দুটো কথাও বলে না এখন। এসবের মানেটা কি দোস্ত? অভ্রা চোখ বন্ধ রেখেই আগের অবস্থায় বলল, উনি কটা দিন বেশ ব্যস্ত, তাই হয়তো। তুহিন বলল, তুই কি পাগল নাকি আভ্রার বাচ্চা? এটাকে ব্যস্ততা বলে না, এটাকে ইগনোর বলে। তোর বর তোকে ডিরেক্টলি ইগনোর করছে।
এইবার টুটুল একটু চিন্তিত হয়ে বলল। কিন্তু উষ্ণবায়ু তো এমন নয়। অভ্রা চোখ বন্ধ করেই হালকা হাসলো, বলল, হুসনায়ন বেশ ভালো মানুষ, আমি ওনাকে চোখ বুজে বিশ্বাস করি। এখন এখন তো কোনো ভুল করছে না। কজন পুরুষ এভাবে সহ্য করবে বলো তো? তার স্ত্রী অন্য পুরুষের জন্য এখনও কাঙাল, এটা কেউই মেনে নিবে না। একটু থামলো অভ্রা। অন্তরের কথাগুলো যে বন্ধুদের বলেছে, গলায় যেন কিছু একটা চেপে ধরলো তাকে। তবু ঢোক গেলে আবারও বলল, হুসনু এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে হয়তো। তমা জিজ্ঞেস করলো, কি ভুল? এই যে আমার জন্য এতটা করা উচিত হয়নি তার, এটাই হয়তো বুঝতে পেরেছে। আর এখনও সে আমার কথা ভেবেই হয়তো সম্পর্কটা শেষ করা নিয়ে কথা বলছে না। তমা তেতে উঠে বলল, মানে কি এসবের? হ্যাঁ, উল্টোপাল্টা কি বলছিস এসব তুই? তোদের বিয়ের এখনো একটা মাসও হয়নি, এর মধ্যেই ছাড়াছাড়ি। সমাজের কাছে তুই কোন পর্যায়ে গিয়ে নামবি বুঝতে পারছিস তুই? সমাজ, লোকের কথা এসব নিয়ে আর ভাবতে চাই না আমি। উষ্ণ আমার জন্য অনেক করেছে, আমি ওনার অতটা ঋণ শোধ করতে পারবো না কখনো। তাই আর বোঝা বাড়াতে চাই না ওনার। উনি শুধু নিজ থেকে একবার বলুক, আমাকে আর চায় না, আমি তখনই ওনাকে মুক্তি দিয়ে চলে যাব। হঠাৎই মুখের উপর শীতল হাওয়ার সাথে কয়েক ফোঁটা পানি এসে পড়তেই চোখ খুলল অভ্রা। বারান্দায় চোখ দিতেই দেখলো ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে ধরণীর বুকে। অমনি অভ্রা শাড়ির কুচি ধরে দৌড়ে যেতে যেতে বলল, বৃষ্টি নামলো, ছাদ থেকে জামা কাপড় আনতে হবে, পরে কথা বলবো তোদের সাথে, এখন গেলাম আমি। বলেই দৌড়ে রুম থেকে বেরোলো সে। খেয়ালই করলো না রুমে বারান্দার দরজার পাশে দাঁড়িয়ে থাকা এতক্ষণের উষ্ণকে। অভ্রা তার চোখের আড়াল হলেও উষ্ণ তাকিয়ে রইল সেই দিকে। আপন মনেই বলে উঠল, এত ম্যাচুরিটি ভালো না ফুল। সব সময় দুলেন বেশি বোঝে, তেমনি নিজের চিন্তা ভাবনাকেও দূরে এগিয়ে নেয়। দৌড়ঝাঁপ করে ছাদের জামা কাপড়গুলো কোনো রকম পেঁচে এনে দাঁড়ালো সিঁড়ির রুমের ছাউনির ভেতর। হয়রান লাগছে খুব, একটু জিরিয়েই নিচে নামবে ঠিক করলো। জামা কাপড়গুলো সিঁড়ির রেলিংয়ের ওপর রেখে তাকালো ঝুম বৃষ্টিতে আকৃষ্ট ছাদের খোলা আকাশটার দিকে। মোটা কাচের নুপুর যুক্ত একটু পা বাড়িয়ে দিল ছাদের দরজায়। অমনি বৃষ্টিকণাগুলো ছুঁয়ে দিল উষ্ণের দেয়া নুপুরযুক্ত চরণটিকে। অদম্য কিছু অনুভূতি বিড়বিড় করে উঠল অভ্রার মনে। এই অসময়ের বিকেলেই নিজেকে এগিয়ে নিল বর্ষণে ঘেরা ছাদের উন্মুক্ততায়। সোজা গিয়ে দাঁড়ালো একপাশের রেলিংয়ের দিকে। দুই হাত তার উপরে রেখে চোখ বন্ধ করে মুখটা উঁচু করে বৃষ্টির ফোঁটাগুলোকে যেন আমন্ত্রণ জানালো সে। অনেকটা সময় অতিবাহিত হলো। ঘড়ি ধরা কতক্ষণ সময় পার হলো তা জানা নেই। হুট করেই পেছন থেকে পরিচিত স্বরের গম্ভীর ডাক কানে এলো তার। এভাবে ভিজছো কেন? ফিরে তাকালো অভ্রা। তা দেখে উষ্ণ বিরক্তিতে ভ্রুকুচকে আবারও বলল, দ্রুত বাসায় এসো, মা ডাকছে। অভ্রা আর দাঁড়ালো না সেখানে, দ্রুতই দরজার দিকে এগিয়ে গেল। ভেজা হাতে শুকনো জামা কাপড়গুলো ধরতে নিলেই উষ্ণ শীতল কণ্ঠে বলল, ভিজে যাবে তো, তুমি যাও, এগুলো আমি নিয়ে আসছি। অভ্রা না করলো না, কিছু বললও না, চুপচাপ উষ্ণের আগেই নেমে এলো সে। বাসায় ঢুকতেই তার পথ আটকে দাঁড়ালো পৃথুলা। মুখে তার ক্রুর হাসি, বলে উঠল, কি গো, বরের অবহেলায় বৃষ্টির পানি দিয়ে চোখে জল লুকাতে গিয়েছো নাকি? অভ্রা উত্তর দিল না। পৃথুলা আবারও বলল, সেদিন তো বললে ধীরে ধীরে সব হবে, তা সপ্তাহ দুয়েক তো বেশিই কাটলো, আর কবে হবে গো অবরা? এবার আর চুপ রইল না অভ্রা, গম্ভীর কণ্ঠেই বলল, তোমার মতো বেহায়া আমি জীবনে দেখিনি পৃথুলা। বিয়ের সেই প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোনো দিন আছে যে তুমি আমাকে এই বিষয় নিয়ে কথা বলোনি? বলবো না কেন? তোমাদের সম্পর্ক তো আর... সম্পর্কটা আমাদের তো, আমরাই বুঝে নেব। তোমাকে এ নিয়ে এত মাথা ঘামাতে হবে না, নিজের কথা ভাবো তুমি। বলেই অভ্রা দ্রুত নিচের রুমের দিকে পা বাড়ালো। অমনি পৃথুলা মুখ ভেঙিয়ে বলে উঠল, নিজে কুৎসিত দেখতে বলেই বর কাছেই টানছে না, কথাটা বলতেই লজ্জা করছে, তাই গায়ে যেন ফোসকা পড়ে আমার কথায়। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। পায়ের গতি কমে গেল অভ্রার, যেটা পৃথুলা খেয়াল না করলেও মাত্র বাসায় ঢোকা উষ্ণ ঠিকই খেয়াল করেছে। তিক্ত কথা যে মেয়েটা সইতে পারে না, তবু ঢোক গেলে আবারও পা বাড়ালো রুমের দিকে। সকল আত্মীয়রা চলে গেলেও প্রভাতীরা রয়ে গেছে উষ্ণদের বাসাতেই।
রয়েছে উর্মিও। তাদের থাকার উদ্দেশ্য আর কিছুদিন পরেই উর্মির জন্মদিন, তাই প্রণতি উর্মি আর যেতে দিল না প্রচ্ছদদের। একেবারে অনুষ্ঠানের পরেই ফিরবে না হয়। সন্ধ্যায় সকলকে চা নাস্তা দিয়ে রাতের জন্য ভাত চড়িয়ে দিল গ্যাসের চুলায়। প্রণতি, প্রভাতী, প্রীতি তিনজনই আছে। অভ্রাও হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে তাদের। প্রণতি, প্রভাতী অন্য কাজে একটু ব্যস্ত থাকায় প্রীতি বাটনা বাটতে অভ্রাকে বলল, চুলোটা বন্ধ করে দে তো, আমি হাতের কাজটা সেরে মার ফেলবো ভাতে। অভ্রার হাতে আপাতত কোনো কাজই ছিল না, তাই বলল, তুমি হাতের কাজটা করো, আমি ভাতের মার ফেলে নিচ্ছি। প্রণতি পেছনে ফিরে কাজ করতে করতে সাবধানী কণ্ঠে বলল, বড় পাতিল কিন্তু ওজনও আছে, না পারলে রেখে দাও তুমি। অভ্রা তবুও সেটা তুলতে তুলতে বলল, পারবো আমি মা। কাজটা ঠিকঠাক করলো সে। মাড়গুলো আলাদা করে একটা গামলায় ভরে নিল। পরবর্তীতে সেই গামলা থেকে মাড়গুলো অন্য জায়গায় ফেলতে নিলেই অসতর্কতায় গামলাটি নড়ে বেশ কিছুটা গরম মার হাতের কবজি জুড়ে ছড়িয়ে পড়ল অভ্রার। সাথে সাথে রন্ধ্র সহিত জ্বলে উঠল অভ্রার। যন্ত্রণায় আ করে চিৎকার করে উঠল সে। প্রণতি, প্রভাতীরা চমকে ফিরে তাকালো তার দিকে। ড্রয়িং রুমে বসে কথা বলতে থাকা অবন বাসু, প্রীতির বর প্রচ্ছদ ও উষ্ণ কী হলো করে ছুটে এসেছে। প্রীতি দ্রুত অভ্রার হাতের গামলাটা রেখে হাতটা ট্যাপের পানিতে ভেজাতে লাগলো। উষ্ণ এসে দ্রুত অভ্রার হাতটা নিজের দিকে টেনে উৎকণ্ঠা নিয়ে বলল, কি করছো কি দেখি? অল্পক্ষণ চিন্তিত হয়ে পরখ করে হুট করেই অভ্রাকে টানতে টানতে নিজের সাথে করেই কিচেন থেকে বেরিয়ে এলো। ফ্রিজ থেকে আইস ট্রে নিয়ে এসে বসলো সোফায়। পাশে টেনে অভ্রাকেও বসালো। বরফের টুকরো নিয়ে অভ্রা ব্যথায় কুঁকড়ে হাতটা সরিয়ে নিতে গেলেই উষ্ণ চেপে ধরলো তার হাত। চোখ তুলে তার দিকে তাকাতেই অভ্রা দেখল উষ্ণের জ্বলন্ত লাভার ন্যায় দুটি চোখ। দৃষ্টিজোড়া অভ্রার পানেই নিবদ্ধ। এ যেন কোনো বাক্য ব্যয় ছাড়াই অভ্রাকে বুঝিয়ে দিচ্ছে, নড়লে একদম ভালো হবে না। অভ্রা আর পারল না নড়তে, না বের হলো মুখ দিয়ে কোনো শব্দ। দাঁতে দাঁত চেপেই সহ্য করলো যন্ত্রণা। শুধু না পারতে চোখ মুখ কুঁচকে নিল ক্ষণে ক্ষণে। একটু পরই বরফ লাগার কারণে পুরো জায়গাটায় একটু আরাম অনুভব করলো অভ্রা। বরফ দেওয়া শেষ হলেই উষ্ণ মলম লাগিয়ে দিল জায়গাটায়। কাজ শেষে আর এক মুহূর্তও রইল না সেখানে, বেরিয়ে গেল কাউকে কিছু না বলেই। এরপর আর অভ্রাকে কোনো কাজে হাত লাগাতে দেয়নি প্রীতি, প্রণতিরা। রাতের খাবারের সময় প্রীতি নিজ হাতে খাইয়ে দিল অভ্রাকে। মেয়েটাকে আজকাল একটু বেশি আগলে রাখতে ইচ্ছে করে তার। করবে নাই বা কেন, মেয়েটা যে সত্যি আগলে রাখার মতোই কেউ। এইদিক সেদিক কত কিছুই না সামলে উঠেছে সে। বিসর্জনের কথা তো নাই বলা ভালো। রাতের খাওয়া দাওয়া সেরে অভ্রা এলো কাঙ্ক্ষিত রুমে। বিছানায় তাকিয়ে দেখলো উষ্ণ তার নিজের জায়গাতেই ওপাশ ফিরে ঘুমিয়ে আছে। রুমের লাইটগুলোও বন্ধ। তবু অভ্রা হালকা আবছা আলোর মধ্য দিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। নিজের জায়গায় ঘুমাতে গেলেই খেয়াল করলো তার নিত্যদিনের সঙ্গী টেডিটা নেই। তাকে খোঁজার জন্যই অভ্রা সারা রুমে এদিক ওইদিক যেতে লাগলো। এত কম আলোয় ঠিকমতো দেখাও যাচ্ছে না কিছু, যার কারণে হাঁটতে হাঁটতে হঠাৎই টেবিলের কোণার সাথে পা লেগে হালকা আওয়াজ উঠে বসলো। সাথে সাথেই বিছানা থেকে ভেসে এলো উষ্ণের শীতল কণ্ঠের আওয়াজ। কি সমস্যা তোমার? অভ্রা দেখলো উষ্ণকে, আমতা আমতা করে বলতে লাগলো, ওই ওই পুতুলটা খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায় যেন রেখেছি। অভ্রাকে থামিয়ে উষ্ণ মাঝপথে কণ্ঠে আরেকটু জোর বাড়িয়ে বলে উঠল, হ্যাঁ তো, একদিন পুতুল নিয়ে না ঘুমালে কি হয়? ঘুমাচ্ছিলাম আমি, দেখতে পাও? এত কেয়ারলেস কেন তুমি? কি সমস্যা কি তোমার বলো তো আমায়? একবার বৃষ্টিতে ভিজে এলো অনেকক্ষণ, সেই সন্ধ্যে থেকে নাক টেনে যাচ্ছ। তখন কারবারি করতে গিয়ে হাত পড়ে এলে। যেটা পারো না সেটা কেন করতে যাও তুমি? উষ্ণের শেষের কথাটা এক প্রকার হুঙ্কারের মতোই ঠেকলো অভ্রার নিকট। চোখ খিচে বন্ধ করে কেঁপে উঠল সে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। উষ্ণও যেন এবার কথার তেজ একটু কমিয়ে নিল। চুপচাপ এসে ঘুমাও। বলেই বিছানা ছেড়ে উঠে হনহন করে ওয়াশরুমে ঢুকে দরজাটা ঠাস করে আটকে দিল। অভ্রা তাকিয়ে দেখল উষ্ণের কাণ্ড। সব সময় হাসি খুশি চঞ্চল মানুষটা হুট করে কেমন যেন বদলে গেল অভ্রার কাছে। হয়ে উঠল এক অজানা ভয়ঙ্কর রাগী রাজা। অভ্রার খুঁজল না নিজের প্রাণ প্রিয় টেডিটা। চুপচাপ এসে বিছানায় গুটি হয়ে শুয়ে রইল। পাশবালিশ ছাড়া তার ভুলেও ঘুম আসবে না, তা জানে অভ্রা।